কল রিসিভ করে মাহিদ। ওপাশ থেকে ভেসে আসে আলবির গলার স্বর। কী রে সম্বন্ধী, কোথায় তুই? রাস্তায়। রাস্তায় কী করছিস? মলের ভেতরে আয়। ভাইয়ার সাথে বাড়ি ফিরে যাচ্ছি আমি। তুমি মায়াকে নিয়ে খেয়ে বাকি সব কিছু কিনে তারপর আসো। ড্রাইভার পাঠাতে হবে না তাহলে। ফিরবে কি করে? যেভাবে ফিরি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, রাখলাম তাহলে। কল কেটে আলবি মায়ার দিকে তাকায়। মায়া বলে, তিনজনই চলে গেছে? হ্যাঁ, এখন রেস্টুরেন্টে চলো, খেয়ে তারপর বাকি কেনাকাটা করা যাবে। আলবি মায়াকে নিয়ে একটা লেকের সামনে চলে আসে। গাছের ছায়া, শীতল বাতাস, নিরিবিলি জায়গা, এক কথায় অসাধারণ একটা পরিবেশ। খুব একটা মানুষজন নেই, অল্প সংখ্যক মানুষ গাছের ছায়ায় বসে গা শীতল করছে বা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে কথা বলছে। পাশে ছোট একটা দোকান থেকে সিগারেট, লাইটার, একটা পানির বোতল আর কয়েকটা চুইংগাম কিনে নেয় আলবি। তারপর মায়ের হাত ধরে লেকের পাড়ে তৈরি করা কংক্রিট বেঞ্চের উপর বসে। মায়া আলবির হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে বলে, সিগারেট কেন খাও? অভ্যাসের জন্য খাই। এই বিষাক্ত ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাও? অভ্যাস হয়ে গেছে, চাইলেও এখন খাওয়া বাদ দিতে পারি না। খাবে না তুমি এইসব ছাইপাস? গন্ধে বমি আসে আমার। এই ঠোঁটে রোজ নিয়ম করে চুমো খাবে? তাহলে আর সিগারেট খাবো না। হাত থেকে ফেলো সিগারেট, তাহলে চুমো খাও। পাগল হয়েছো নাকি? হয় চুমো নয়তো সিগারেটের, দুটোর যে কোনো একটা লাগবে এখন। সিগারেটই খাও তাহলে। যাও, বিয়ের পর থেকে আর খাবো না, মনে থাকে যেন। আলবি সিগারেটটা ঠোঁট দিয়ে চেপে ধরে, আগুন ধরায়। মায়ার নাক মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। আলবি বসা থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ায়। মায়া বসে থেকেই আলবির দিকে তাকিয়ে থাকে। আলবি নিজেও মায়ের দিকে তাকিয়ে আছে। পরপর দুটো সিগারেট শেষ করে এগিয়ে আসে মায়ের পাশে বসে। কুলি করা দুটো চুইংগাম মুখে দেয়, একটু ছিঁড়ে মায়ের মুখে পুরে দেয়। দুজনের মাঝখানে দূরত্ব কমায় আলবি। মায়ের শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বসে। ডান হাতটা পেছন দিয়ে মায়ের মাথা নিজের বুকে বাম পাশে ঠেকায়। মায়া মুখ তুলে আলবির মুখের দিকে তাকায়। আলবি মৃদু হেসে বলে, তোমাকে সাথে এভাবে বসতে ইচ্ছে করছে। আশেপাশে মানুষজন আছে তো? আমি কি অন্যের বউকে নিয়ে বসে আছি নাকি? আমি আমার বউকে নিয়েই বসে আছি। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তো। দেখুক আলবি তার মায়াপুরীকে কতটা ভালোবাসে। বলি একটা, বোঝে আর একটা। তুমি কি বলছো বুঝতে পেরেছি আমি। অন্যের কামাই খাই যে তাদের দেখে লজ্জা পেতে হবে? নাকি আমি এখানেও অশ্লীল কার্যকলাপ করছি? কিছুই করছি না, জাস্ট বউকে নিয়ে হাওয়া খাচ্ছি। মায়া কপাল কুঁচকে তাকিয়ে রইল। আলবি মায়ের চোখ দেখে বুঝতে পারছে মায়ের মনে মনে কি ভাবছে। আমাকে বকাবকি না করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলো। তোমার মুখ দিয়ে তো মিষ্টি কথা বেরই হতে চায় না, সব সময় করলার মতন তেতো তেতো কথা বের করো। মায়ের তেতে উঠে বলে, আমি করলার মতন তেতো তেতো কথা বলি? এই যে এখনই তো বলছো, যেমন তেতো তেমন ঝাঁজ। ইস, কেমন যে লাগে অন্তরের ভেতর। নাটক কম করো। ভুল বললে মানে? বলতে হবে নাটক কম করে পিও। আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার সাথে প্রেম করার জন্য? বাড়িতে তো 2 সেকেন্ডও কাছে পাই না, তাই এখানে নিয়ে এসেছি। হেব্বি চালাক তো তুমি। চালাক না হলে এই দুনিয়ায় চলা কঠিন। ঘুম পাচ্ছে, বাড়িতে যাব। বুকটা পেতে রেখেছি কার জন্য? এখানে মাথা রেখে ঘুমিয়ে যাও। সত্যি সত্যি ঘুম পেয়েছে আমার। আমিও সিরিয়াসলি বলছি। একটু চুপ থেকে বলে, আমার মির্জাপুর চাচা শ্বশুরটা কি এখন কি করছে? আমার কাছ থেকে আমার বউকে দূরে সরাতে চেয়েছিল না, আমাকে চ্যালেঞ্জ করেছিল। এখন আমি তো তার রাতের ঘুম হারাম করে দিয়েছি। আর আমি তো আমার বউকে নিয়েই বসে আছি। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না, আসো প্রেম করি। কিভাবে? আসলে তো মানুষ প্রেম করে কিভাবে? প্রেম করতে গেলে কি কি করতে হয় বলতে হয়। আমি প্রেম করছি নাকি যে জানবো? তাও ঠিক। আচ্ছা, যারা প্রেম করে আমি তাদের জিজ্ঞেস করে আসি কিভাবে প্রেম করতে হয়। মাথায় তার ছিঁড়ে গেছে? ছিঁড়েছে তো আগেই, এখন জোড়া লাগানোর চেষ্টায় আছি। ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? তো কিসের জন্য ধরেছ? সারা জীবন ধরে রাখার জন্যই ধরেছি। আর একটা কথা, তুমি কি খেয়াল করেছো? তুমি কিন্তু আমাকে তুমি বলে সম্বোধন করো এখন। মায়া আলবির চোখে চোখ রেখে বলে, ছোটোবেলায়ও তো তুমি বলেই সম্বোধন করতাম। বড় হয়ে কল্পনায়ও তোমার সাথে তো তুমি সম্বোধন করেই কথা বলতাম। ওই কয়েকদিন তো রাগের কারণে আপনি বলে সম্বোধন করছি। কল্পনা তুমি আমার সাথে কথা বলতে?
চোখ নামিয়ে নেয় মায়া। আলবির বুকের সাথে গাল ঘেঁষিয়ে মৃদু স্বরে বলে, অসংখ্যবার শত শত রাত জেগে দিনের বেলায় গভীর ভাবনায় মগ্ন হয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমিয়ে, তাহলে তো আমাকে তোমার কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এ তো অপেক্ষার পর পেয়েছি তোমাকে, কুচি কুচি করে যদি কেটেই ফেলি তাহলে আবার পাবো কোথায়? আমার অপেক্ষাটা যে অনন্তই হয়ে যাবে তখন। আর একটা কথাও বলে না আলবি, বাম হাতে শুধু মায়াকে পেঁচিয়ে ধরে বসে রইল। এই কথাগুলোর মধ্যে যেন কি ছিল। মাগরিবের পর মায়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে আলবি। দুপুরের পর থেকে এই সন্ধ্যা অবধি মায়াকে নিয়ে ঘুরে বেরিয়েছে শুধু। কসমেটিক্স কেনার কথা থাকলেও কেনেনি। আগামীকাল নয়তো আগামী পরশু যাবে আবার। দুজনকে খালি হাতে ফিরতে দেখে মাহির বলে, কসমেটিক্স কোথায়? কসমেটিক্স আগামীকাল কিনবো। তাহলে সারাদিন কোথায় ছিলে দুজন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে। মায়া সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহবুব সবার দিকে এগিয়ে আসছেন নিজের রুম থেকে বেরিয়ে। আলবি ওনাকে দেখে বলে, আব্বু। কথা শেষ করার আগেই আলবিকে থামিয়ে দেয় আলতাফ মাহবুব। অবাক হওয়ার ভান ধরে বলেন, এই কে আপনি? আমাকে আব্বু ডাকছেন কেন? পাগল হয়েছেন নাকি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? বাড়ি কোথায় আপনার? যান নিজের বাড়িতে যান। সবাই বসে থাকার সকলে অবাক হয়ে দুই বাপ ছেলের দিকে তাকাতাকি করছে। মায়াও দাঁড়িয়ে গেছে। আলবি স্বাভাবিকভাবেই বলে, সরি চাচা শ্বশুর মশাই, আপনাকে দেখতে হুবাহু আমার মির্জাপুর বাপের মতন, তাই ভুল করে আব্বুকে ডেকে ফেলছি। আমার মির্জাপুর বাপের সাথে যদি আপনার দেখা হয় তাহলে তাকে বলবেন আমার কথা আছে তার সাথে। এখন আসছি, বাই। বলে শেষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ হাঁ করে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। বাকি সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলমির যাওয়ার পথে। কেউ বুঝতে পারছে না দুই বাপ বেটার এমন অদ্ভুতভাবে অদ্ভুত কথা বলল কেন। ঐশী রহমান অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছেন। যেমন বাপ তেমন ছেলে হয়েছে না এবার, বাপকে চাচা শ্বশুর বানিয়ে দিয়েছে। আলতাফ মাহমুদের মুখের দিকে ফিক করে হেসে ওঠেন ঐশী রহমান। কোনোভাবে আর হাসি চেপে রাখতে পারছেন না আলতাফ মাহমুদ। এর রিয়াকশন দেখে সবাই ঐশী রহমানের দিকে তাকায়। ঐশী রহমান সোফা ছেড়ে উঠে দ্রুত কিচেনে চলে আসেন। হাসি কন্ট্রোল করতে না পেরে হা হা করে হেসে ওঠেন। বাড়ির সবাই হা করে তাকিয়ে রইল কিচেনের দিকে। আলবিদের বাড়িটা কাঁচা ফুল আর বাহারি রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে গমগমে পরিবেশ, মানুষের হইচই। বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে গতকাল সকালেই। বাকিরা আগামীকাল সকালে আসবে। আগামীকাল শুক্রবার আলবি আর মায়ার আবার বিয়ে। মাঝখানে কয়েকদিন আলবিকে নিজেই ধারে কাছেও ঘেঁষতে দেয়নি মায়া। আলবি মায়াকে কাছ থেকে দেখলেও ছুতে পারেনি আর। বেচারার আফসোসের শেষ নেই। মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান আলবি করতে দেবে না। আলবির কথা, এগুলো কেন অনুষ্ঠান করতে হবে? এগুলো করার কোনো নিয়ম আছে নাকি? শুধু মায়াকে মেহেন্দি দিলেই হবে। আলবি নিজে মেহেন্দি দেবে না, আর হলুদের অনুষ্ঠান তো একেবারেই করতে দেবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। ওর জেদের সাথে কেউ পারছে না গত দুদিন ধরে। এখন বেলা 11টা বাজে। মায়াকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। মায়াকে মায়ের রুম থেকে বের হতে দিচ্ছে না আলবি। বাড়িতে অনেক ছেলে পেলে এসেছে, তাদের সামনে আসতে দেবে না কিছুতেই। মায়ের মামাতো বোন জিজ্ঞেস করছিল কেন নিচে যাবে না। তখন সকলের সামনে আলবি বলেছিল, নিচে গেলে বোরকা হিজাব পরে তারপর যাবে, নয়তো যাবে না। পরবর্তীতে আর কেউ টু শব্দ অব্দি করেনি। মেয়ে দুজনকে মায়ার রুমে নিয়ে আসে আলবি আর মাহিদ। রুমে মায়ের কাজিন বোনেরা ভিড় জমিয়ে রেখেছে। মাহিদ ভিড় কমিয়ে যায়। মেয়ে দুজন আলবি আর মায়াকে মেহেদির ডিজাইন দেখিয়ে বলে, কোন ডিজাইনটা দেব চুজ করুন আপনারা। মায়া আলবির মুখের দিকে তাকায়। মায়ার চোখ দিয়ে বোঝায় আলবিকে চুজ করার জন্য। আলবি হাত আর পায়ের জন্য ডিজাইন সিলেক্ট করে দেয়। একজন মেয়ে মায়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসুন একেবারে। মায়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। মাহিরের ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায় মাহিদ। আলবি আগের মতোই দাঁড়িয়ে আছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাত মুখ মুছে বেডে উঠে বসে। মেয়ে দুজন মায়ের দু হাতে একসাথে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। আলবি দুজনকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট। তিনজনে আলবির দিকে তাকায়। আলবি হাত পেতে একটা মেহেন্দি চায়। তারপর মেয়ে দুজনকে মায়ার সামনে থেকে সরে যেতে বলে। মেয়ে দুজন সরে যেতেই আলবি মায়ের সামনে বসে।
মেহেন্দিটা মায়ের হাতে দিয়ে নিজের ডান হাতটা মায়ের সামনে বালিশের উপর রাখে। তারপর বলে, মেহেন্দি দিয়ে দাও। তুমি না বললে দেবে না? আমার বিয়ে এখন, আমি মেহেন্দি না দিলে বোঝা যাবে নাকি আমি যে বর? সুন্দর করে এখানে লেখো মায়াপুরী বর। মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ে দুজন আর ওর কাজিন বোনদের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি হলো, লেখো। মায়া ডান হাতের তালুতে সুন্দর করে লিখে দেয়, মায়াপুরীর বর। লেখা শেষ হতেই উঠে দাঁড়ায় আলবি। মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, ওর হাতে সুন্দর করে লিখে দেবেন আলবির বউ। মেয়ে দুজন মাথা নাড়ায়। ডোরটা ভেতর থেকে লক করে দেয় শীতল, কেউ এসে ডিস্টার্ব করতে না পারে। আলবি রুম থেকে বেরিয়ে যায়। মায়ের মামাতো বোন শীতল ডোর লক করে দেয় ভেতর থেকে। বিয়েতে লীরা বাদে আলবির নানার বাড়ির সবাই এসেছে আজ ভোরে। আলবির নানি শামসুন্নাহার বেগম এবার একদম চুপ হয়ে আছেন, ভুলেও আলবির সামনে বা মায়ের সামনে যাচ্ছেন না। আলবি নিচে নেমে আসতেই আলবির আর মায়ার সব কাজিন বোনেরা আলবিকে ঘেরাও করে ধরে। সকলের একটাই দাবি, হলুদের অনুষ্ঠান করতে দিতে হবে। ছোটদের সাথে বেশ কয়েকজন বড়রাও যুক্ত হয়েছে এই দাবিতে। আলবি সকলের দিকে নজর বুলায়, ওর বাপ চাচা সবাই আছে এখানে, ওনাদেরকেও ডেকে নিয়ে এসেছে আলবিকে বোঝানোর জন্য। আলবি স্বাভাবিক স্বরে বলে, হলুদের অনুষ্ঠান করতেই হবে এমন কোনো নিয়ম রীতি আছে? তাহলে এই অনুষ্ঠান নিয়ে এত দাবি কেন সকলের? হলুদের অনুষ্ঠান না করলে কি কিছু হবে? সকলের মধ্যে থেকে একজন বলে, নিয়ম রীতি নেই, হলুদের অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য করা হবে, অন্যভাবেও তো আনন্দ করা যাবে। হলুদের অনুষ্ঠান নিয়ে এত আপত্তি কেন তোমার? হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়ার নামে ছেলে মেয়ে উভয়ই হুড়োহুড়ি করে মায়েকে হলুদ লাগাবে, যা আমি কিছুতেই হতে দেব না। আর হলুদের অনুষ্ঠানের নাম করেই এই মেয়ে ওই ছেলেকে হলুদ লাগাবে, ওই ছেলে আবার আরেক মেয়েকে হলুদ লাগাবে, এ ওকে, সে তাকে, ও ওর ঘাড়ে, সে ওর পেটে, এভাবে নোংরামি শুরু হয়ে যাবে। এমন কথা বলছো কেন? এরকম কিছুই হবে না। এরকমটাই হয়। 3 দিন আগে যে আমার কলেজের লাইফের বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলাম আমি, সেখানে এসবে হয়েছিল। আচরণ সীমার বাইরে চলে যায়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, হলুদের নাম করে নোংরামি শুরু হয়। কেউ ইচ্ছে করেই করে, আবার কারো সাথে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়। এখানে এরকম কিছুই হবে না। কোনো ছেলে হলুদ লাগাবে না কোনো মেয়েকে, শুধু মেয়েরাই মেয়েদের লাগাবে। কোনো ছেলেকেও ওখানে যেতেই দেব না, শুধু মেয়েরা থাকবে ছাদে। তুমি প্লিজ আর না করো না। বাড়ির সবাই আলবিকে বোঝায়, সাথে এটাও বলে কোনো ছেলে ছাদের উপর যাবে না হলুদ লাগানোর সময়। আলবিকেও কোনো মেয়ে হলুদ লাগাবে না, আলবিকে ছেলেরা লাগাবে আর মায়াকে মেয়েরা লাগাবে। অনেক বোঝানোর পর অবশেষে আলবি রাজি হয়ে যায়। মুহূর্তেই আবার হইচই শুরু হয়ে যায়। মাহিত আলবিকে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ইমার্জেন্সি কথা বলার জন্য। বাড়ির বাইরে আসতে আসতে আলবি মাহিতকে বলে, কিসের এত জরুরি তোর? চল, গেলেই তো বুঝতে পারবে। কোনো কিছু প্ল্যান করছিস নি তো আবার? প্ল্যান? কিসের প্ল্যান? কোনো প্ল্যান করিনি। মাহিত আলবিকে নিয়ে এসে দাঁড়ায় বাগানে। ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। যুবকটাকে চিনতে খুব একটা সময় লাগে না আলবির। সারপ্রাইজ হয়ে গেছে ওকে দেখে। আলবিকে দেখে যুবকটা 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, সারপ্রাইজ বন্ধু? আলবি নিজেও 2 হাত প্রসারিত করে এগিয়ে নিয়ে নিজের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে বলে, সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি বন্ধু। তুই না বলে আসবি না? তোর বিয়ে আর আমি আসবো না, সেটা কি করে হয়? কবে আসলি? রাতে এসেছি। ভাবি আর বাচ্চারা কোথায়? ওরা কেউ আসেনি, আমি একাই এসেছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুই আসবি না। এতগুলো বছর পর তোর ফোন পেয়ে তো আমি শকড হয়ে গিয়েছিলাম। পরে যখন বললি তুই মায়াকে আবার বিয়ে করছিস, তখন তো আরও বেশি শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আসতে পারবো না, তাই না করেছিলাম, কিন্তু কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারিনি। আমি 3 মাস বাংলাদেশে এসেছিলাম, এখন তো কোনোভাবে অফিস থেকে ছুটি দেবে না। অনেক কাঠখড় পুড়িয়ে 1 সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি। তো কি বলিনি, ভাবলাম সারপ্রাইজ দেব। ভেতরে আয়। বাকিরা কখন আসবে? সানিফ আসতে পারবে না, রানা আর তাজ বিকেলে আসবে। তোর কলেজের ফ্রেন্ডরা? ওদের কারো নাম্বার বা ঠিকানা জোগাড় করতে পারিনি। ওরা তো ভাড়া থাকতো, কলেজ শেষ করে অন্য কোথাও চলে গেছে। আগের নাম্বারগুলো নেই আমার কাছে। ওহ চল, বাড়ির সকলের সাথে দেখা করি।
রিমন আলবির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। রিমনকে দেখে বাড়ির সবাই খুশি হয়। স্কুলে পড়ার সময় রিমন প্রায় সময় আলবির সাথে এই বাড়িতে আসতো। সেই সুবাদে বাড়ির সকলের সাথে বেশ ভালো সখ্যতা আছে রিমনের। আসরের নামাজ শেষ হতেই আলবিকে হলুদ লাগানোর তোড়জোড় শুরু হয়। হলুদ রঙের পাঞ্জাবি পরে সবাই যুবকরা আলবির তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে নেয়। হলুদ পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে দেখতে। হই হই করে সবাই ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। মাহিত হলুদের ডালা নিয়ে আসে। ডালার উপর লাল রঙের একটা নতুন গামছা ছিল। আলবির নানা গামছাটার ভাঁজ খুলে আলবির গায়ের দুপাশ দিয়ে ঝুলিয়ে দেয়। আলবির নাক মুখ কুঁচকে গামছার দিকে তাকিয়ে রইল। গলায় গামছা ঝুলিয়ে দিলে কেন? নতুন জামাই নতুন গামছা ছাড়া জামাই জামাই ফিরে আসবে নাকি? এখন না মনে হচ্ছে তুমি জামাই। এতক্ষণ তো সবাই একই রকম লাগছিল, বোঝা যাচ্ছিল না কে জামাই। আলবি ভাব নিয়ে গামছাটার এক পাশের ওপর কাঁধের উপর তুলে দেয় প্যাঁচ দিয়ে। ভাইয়া চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। মাগরিবের আজান দিয়ে দেবে আবার। আগায় ছাদের দিকে। মাহির বাপ চাচাকে ডাকতে চায়। ওনারা বাড়ির ভেতরে ডেকোরেশনের ওখানে রয়েছেন। মাহিতকে থামিয়ে ডালার উপরে থাকা ছোট বাটি থেকে একটু হলুদ হাতে তুলে নেয় সকলের অগোচরে। মাহিত বলে, হলুদ নিলে কেন? আলবি মাহিদের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, তোর বোনকে হলুদ লাগিয়ে আসছি, তোরা যা। বলে পেছন থেকে মায়ের রুমের দিকে এগিয়ে আসে। মায়ের রুমের ভেতর থেকে মেয়েদের হু হা হাসির শব্দে ভেসে আসছে। আলবি রুমের ডোরে নক করে। মেয়েদের হাসি বন্ধ হয়ে যায়। গলা খাকিয়ে দিতেই সবাই বুঝতে পারে আলবি এসেছে। ডোর খুলে দেয় নাদিরা। আলবি নাদিরার দিকে তাকে গম্ভীর স্বরে বলে, সবাইকে রুম থেকে বের হতে বলো। 1 মিনিটের মধ্যে পুরো রুম খালি হয়ে যায়। আলবি ভেতরে এসে ভেতর থেকে ডোর লক করে দেয়। মায়ার দিকে ঘুরে দাঁড়ায়। মায়াকে হলুদের জন্য সবুজ পেরে হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। মেকআপ এখনো বাকি। শুধু হলুদ রঙের শাড়িতেই অনেক সুন্দর লাগছে দেখতে। মায়া আলবির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আলবি ধীর পায়ে মায়ার সামনে এসে দাঁড়ায়। বাম হাতে মায়ার কোমর পেছিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে করে বলে, আর মাত্র 1 রাতের অপেক্ষা মায়াপুরী। মায়া লজ্জা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ছাড়ো, এখানে এসেছো কেন এখন? আমার পরীকে হলুদ লাগাতে। ডান হাতের মুঠোয় রাখা হলুদ মায়ার সম্মুখে উঁচু করে ধরে। মায়ের গালে হলুদ লাগাতে নিলেই মায়া থামিয়ে দিয়ে বলে, এমনিতেও ওরা সকাল থেকে খোঁচাচ্ছে আমাকে, এখন তুমি হলুদ লাগালে আরও খোঁচাবে। কত বড় সাহস আমার বউকে খোঁচায়, ছাড়ো। আলবি মায়াকে বলে, তুমি হলুদ নাও হাতে। কেন? নিয়ে আমার গালে লাগিয়ে দাও। মায়া একটু হলুদ নিয়ে আলবির গালে লাগিয়ে দেয়। হলুদ লাগানোর গাল মায়ের গালের সাথে ঘষে মায়ের গালেও হলুদ লাগিয়ে দেয় আলবি। এখন এই হাতের টুকু কী করবো বউ? ফেলে দাও। উফ, কী করবে তাহলে? তোমাকে লাগাবো। মায়াকে ছেড়ে দাঁড়ায়। মায়ের মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মায়া কিছু বুঝে ওঠার আগেই শাড়ির একটা সেফটি পিন খুলে মায়ের পেটে পিঠে হলুদ লেপে দেয় আলবি। এরকম হয়ে জমে স্থির হয়ে গেছে মায়া। হলুদ লাগানো শেষ করে সেফটি পিনটা আবার আগের মতো করে লাগিয়ে দেয়। রাতে দেখা হচ্ছে আবার। এখন সুন্দর করে সেজে রেডি হয়ে বসে থাকো আমার অপেক্ষায়। এখন কেন তোমার অপেক্ষায় বসে থাকবো? কারণ এখান থেকে তোমাকে আমি ছাদে নিয়ে যাব। মায়া কিছু বলে না। আলবি ডোর খুলে বেরিয়ে যায় রুম থেকে। আলবি চলে যেতেই সবাই আবার রুমে চলে আসে। মায়ের গালে হলুদ দেখে নাদিরা বলে, ভাইয়া তো দেখছি হেব্বি চালাক, সবার আগে হলুদ বউকেই হলুদ লাগিয়ে চলে গেল। মায়ের ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে। এখন এদের খোঁচানো শুরু হয়ে যাবে আবার। যে যা খুশি বলুক, ও এতে কান দিবে, শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। ছাদে উঠে আসে আলবি। ওকে দেখে আলতাফ মাহমুদ বলেন, গায়ে হলুদ তোমার, কিন্তু তুমি বাদে বাকি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে। আলবি বাপের দিকে তাকিয়ে থেকে স্টেজে গিয়ে উঠে বসে। প্রথমে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ে। 3 ভাই একসাথে বসে ফটো তোলে। রিমনকেও টেনে ওদের সাথে বসায়। আস্তে আস্তে সকলে কম বেশি আলবির সাথে ফটো তোলে। এখন হলুদ লাগানোর পালা। প্রথমে হলুদ লাগান নাহার বেগম।
ওনাকেও আলবি হলুদ লাগিয়ে দেয়। নাহার বেগম হলুদ লাগানো শেষে ছাদ থেকে নেমে যায় আস্তে আস্তে। আলবির নানাও হলুদ লাগিয়ে দেয়। শামসুন্নাহার বেগমকে ছাদে আসতে বললেও উনি ছাদে আসেননি। এখনও অহংকারে মাটিতে পা পড়তে চায় না ওনার। মায়া কথা বলতে গেলেও উনি কথা বলেনি, সেজন্য আলবিও আর জোর করে ওনাকে নিয়ে আসেনি। আলতাফ মাহবুব, আহনাফ মাহবুব ওনারা দুই ভাই হলুদ লাগিয়ে দেন। তারপর আস্তে আস্তে সবাই লাগায়। হলুদ নিয়ে রীতিমতো ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে, কে কাকে বেশি লাগাতে পারে সেটা নিয়ে। হলুদ পুরোপুরি শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে যায়। আলবি বিড়বিড় করে বলে, আর একটু হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। হুড়োহুড়ির মাঝেই মাগরিবের আজান হয়। ছেলেরা সবাই ছাদ থেকে নেমে চলে যায়। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর মেয়েরা ছাদে আসতে শুরু করে। ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে আহনাফ মাহবুব। মায়াকে ছাদে নিয়ে যাওয়ার জন্য আলবি মায়ের রুমে আসে। আলবিকে দেখে সবাই সাইড হয়ে দাঁড়ায়। আলবি মায়ের দিকে তাকায়, পূর্ণ দৃষ্টি মেলে। কাঁচা ফুল দিয়ে সাজানোর জন্য মায়ার সৌন্দর্য আরও অনেক বেড়ে গেছে। চোখ ফেরানো যায় এই মুখচ্ছেরি থেকে। মায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে আলবির জন্য শ্বাস নিতে ভুলে গেছে। আলবিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ের বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। নেশালো এই দৃষ্টি যেন মায়াকে আলিঙ্গন করছে। নাদিরা আলবির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এভাবে দেখতে থাকলে তো রাত পার হয়ে যাবে। আলবি স্বাভাবিক হয়। এগিয়ে এসে মায়ের এক হাত মুঠো করে ধরে। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। পুরোটা সময় ক্যামেরা বন্দি করে মাহিদ। ছাদে এসে মায়াকে স্টেজের উপর বসানো হয়। আলবি নিজেও বসে মায়ের পাশে। দুজনে ফটোশ্যুট হয়। একের পর এক ক্যামেরায় ক্লিক হতেই থাকে। দুজন দুজনকে মিষ্টি, পায়েস আর সাজিয়ে রাখা ফল তুলে খাওয়ায়। দুজন হাতে হলুদ নিয়ে দুজনের গালে ছোঁয়ায়। প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। আরবি মান্তাসাকে নিজের কোলে নেয়। একটু একটু করে সাজিয়ে রাখা খাবারগুলো তুলে তুলে খাওয়ায়। খাওয়ানো শেষ করে একটু হলুদ নিয়ে মান্তাসার দু গালে লাগিয়ে দেয়। মায়া নিজেও মান্তাসাকে খাইয়ে দিয়ে হলুদ লাগায়। আরবি মান্তাসাকে বলে, আম্মা তুমি আমাকে খাওয়াবে না, হলুদ লাগাবে না? লাগাবো তো, তাহলে লাগাও। মান্তাসা অদক্ষ হাতে মিষ্টি, পায়েস, ফল তুলে খাওয়ায় আলবিকে। মায়াকে খাওয়াতে গিয়ে পায়েস মায়ার থুতনিতে লেপ্টে যায়। লেপ্টে দিয়ে হা হা করে হাসতে শুরু করে। ওর সাথে বাকি সবাইও হেসে ওঠে। আলবি টিস্যু দিয়ে মুছে দেয় মায়ার থুতনি। আবার অদক্ষ হাতে হলুদ তুলে নিয়ে আলবি আর মায়ের গালে লেপ্টে দেয়। স্টেজ থেকে নেমে আসে আলবি। মান্তাসা মায়ার পাশেই বসে রইল। আলবি একটা চেয়ার নিয়ে স্টেজের এক পাশে বসে পায়ের উপর পা তুলে অপলক তাকিয়ে থাকে মায়ার দিকে। একটু পরপর মায়া নিজেও তাকাচ্ছে আলবির দিকে। বড়রা আগে হলুদ লাগিয়ে নিচে চলে যায়। মাহির আর মাহিদও মায়াকে হলুদ লাগায়। মেয়েদের খাওয়ানো, হলুদ লাগানো, ফটো তোলা সব কিছু শেষ হতে হতেই এশার আজান হয়ে যায়। ছাদ থেকে নেমে আসে সবাই। মায়াকে মায়ার রুমে নিয়ে যায় ওর কাজিন বোনেরা। আলবির ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আলবি মায়ের পেছন পেছন মায়ের রুমে আসে। ছেলেকে পেছন পেছন আসতে দেখে কপাল ভরে কুঁচকে তাকান ঐশী রহমান। কিছু বলবে? আজকে রাতে তুমি মায়ের সাথে ঘুমাবে, অন্য কেউ যেন মায়ের সাথে না শোয়। এখন গিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ঘুমাতে বলো। মনে রেখো, অন্য কেউ যেন ওর সাথে না শোয়, তুমি ঘুমাবে ওর সাথে। ছেলের কথা শুনে কোনো প্রশ্ন করে না ঐশী রহমান। মাথা নাড়িয়ে সায় দিয়ে বলেন, আচ্ছা। আলবি রুম থেকে বেরিয়ে চলে যায়। ঐশী রহমান নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসেন। মায়ের জন্য খাবার বেড়ে নিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যান। মেহবুবার মেয়ের ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। ঈশার নামাজের পর ছেলে পেলে সব ছাদে উঠে আসে। রিমন আলতাফ মাহবুব ও আহনাফ মাহবুবকে জরুরি কথা বলবে বলে ছাদে ডেকে নিয়ে আসে। ছাদে আগে থেকেই ছোটরা সবাই উপস্থিত রয়েছে। আলবির নানা, মায়ার দু নানা সবাই রয়েছে, শুধু মামারা আর খালুরা কেউ নেই। আলতাফ মাহবুব রিমনের দিকে তাকিয়ে বলেন, বলো কি বলবে? আমি না তো, আলবি বলবে। আলবি বাপ শ্বশুরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। কি বলবে বলো? কই, আমি তো কিছু বলবো না, তাহলে ডাকতে বলছো কেন? আলবি রিমনের দিকে তাকিয়ে বলে, ওই তোকে আমি বলছি ডাকতে? ডাকতে তো বলছিনি, শুধু বলছিস নিয়ে আসতে, তাই আমি নিয়ে এসেছি। দুই ভাই বিরক্ত হয়ে গেটের দিকে এগিয়ে যায়। গেটের তালা ঝুলতে দেখে আলতাফ মাহবুব বলেন, গেটে তালা দিয়েছে কে? তালা খুলে দাও।
আলবি উষ্ণদয় আগের চেয়েও চড়া করে বলে, ছাদ থেকে যেতে পারবি না এখন, নাচতে হবে এখন, আমার বিয়ে আর তুমি নাচবে না তা তো হতে পারে না। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের পানে তাকিয়ে থাকেন কিছু সময়, তারপর অবাক স্বরে বলে, আমি নাচবো? তাও এই বয়সে এসে? জি আব্বা, প্লাস চাচা শ্বশুর মশাই। আলবির এমন কথা শুনে হা হা করে হেসে ওঠেন সবাই। আলতাফ মাহমুদ কর্কশ স্বরে বলেন, নাচবো না আমি, গেট খোলো। শুধু তুমি না তো, আমার শ্বশুরমশাই নাচবে আমাদের সাথে। আহনাফ মাহমুদ বলেন, আবার আমাকে টানছো কেন এর মাঝখানে? আমি কেন নাচ ফাঁস করতে পারি না? আলতাপ নাচতে পারি, ওকে নাচাও, আমি গেলাম। বড় ভাই হয়ে ছোট ভাইকে ফাঁসিয়ে কোথায় পালাতে চাইছো তুমি? তুই ছোটবেলা থেকে অনেক জ্বালাইছিস, জোর করে নাচাইছিস আমাকে, এখন তোর ছেলে এসে গেছে নাচানোর জন্য, ছাড় আমার হাত। আহনাফ মাহমুদ ছোট ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। আলতাফ মাহমুদ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, আর ওনাদের দু ভাইয়ের দিকে তাকিয়ে আছে সবাই। আলতাফ মাহমুদ ছোটবেলায় আলবির চেয়ে বেশি দুষ্ট ছিলেন। বড় ভাইকে অনেক জ্বালিয়েছেন তিনি, সব সময় বড় ভাইয়ের পেছনে লেগেছেন, এতদিন বড় ভাইয়ের পেছনে লেগেছেন, এখন ছেলে বাড়িতে আসার পর থেকে ছেলের পেছনে লাগেন, তাই বড় ভাইয়ের পেছনে লাগার সময় পান না। নাহিদ, গান চালু কর, আজকে বাপ আর শ্বশুরের সাথে উড়াধুরা নাচবো। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, এই বয়সে এসে নাচলে হাড়ের জোড়া খুলে যাবে আমার। সমস্যা নেই, হসপিটাল থেকে আবার জোড়া দিয়ে নিয়ে আসবো। বড় দুই ভাই ছোটবেলায় বেশ আদর ভালোবাসা পেয়ে বাদর হয়ে গেছে, এখানে বড় ভাই আবার কি দোষ করলো? অবাক স্বরে বলে আলবি। মাহিদ বলে, ভাইয়াও নিজের বিয়েতে দুজনকে নাচিয়েছিল। আলবি আগের চেয়েও অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, তাহলে আমার বিয়েতে ডাবল টাইম নাচতে হবে। পেলো করো লুঙ্গি ডান্স গান। মাইক মিউজিক বক্সে গান প্লে করে দেয়, গানের সাথে সাথে হই হই করে ওঠে সবাই। লুঙ্গি ডান্স গানে নাচে, বাপ শ্বশুর আর নানাদের মাঝখানে নিয়ে উড়াধুরা নাচতে শুরু করে সবাই। যখনই লুঙ্গি ডান্স বলে, আলবি নিজের গলার থেকে গামছাটা মেলে দিয়ে বাবার পেছন দিক থেকে সামনের দিকে ধরে লুঙ্গি ডান্স বলে লাফাতে শুরু করে। প্রথমে নানা কলেও ছেলেদের আর গানের তালে পরে নিজেরাও নাচতে শুরু করেছে লুঙ্গি ডান্স। গান শেষ হতেই সবাই হাঁপিয়ে উঠেছে। ভালোভাবে দম নেওয়ার আগে একজন গিয়ে অন্য গান প্লে করে। গান প্লে হওয়ার সাথে সাথে বেশিরভাগ যুবক শিশি বাজায়। কয়েকজন গান শুনে হাসতে হাসতে শেষ। গান অফ করে সকলের দিকে তাকিয়ে ছেলেটা বলে, হাসাহাসি বাদ দিয়ে সবাই নাচো, আবার গান প্লে করো। চিকন চাকন মাজা দলে গানের তালে তালে, হায় হায় গানের তালে তালে, হাসি দিলে টোল পড়ে তোমার গালে গালে। চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া গেলা না। এক একজনের মাজা দুলছে দেখে আলবি সহ আরো কয়েকজন হাসতে হাসতে বসে পড়েছে নিচে। গান অর্ধেক হতে বন্ধ করে দেয় আরেকজন, তারপর তৃতীয় গান প্লে করে, আজ এই রাতে তুমি আমারই সাথে, আলো আধারে হাতে রাখো এই হাতে, মন দিয়ে যাও তুমি মন দিয়ে যাও, মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও। গানের সাথে সাথে নাচতে থাকে আলবি বলে, আগামীকাল রাতে তুমি আমারই সাথে আলো আধারে ভাসবে প্রেমেরও সাগরে।